ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। মার্ক্সবাদের বিকাশে লেনিনের যে গুরুত্বপূর্ণ অবদান আছে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস এবং ভ্লাদিমির ইলিচ লেনিন বা ভিআই লেনিন, এই তিনটি নাম মার্ক্সবাদের ক্ষেত্রে একই সাথে উচ্চারিত হয়। লেনিন প্রথম ব্যক্তিত্ব, প্রথম নেতৃত্ব এবং প্রথম দার্শনিক এবং প্রথম তাত্ত্বিক, যিনি প্রমাণ করে দিয়েছিলেন প্রাক্তন সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে যে মার্ক্সবাদ বিজ্ঞান, মার্ক্সবাদী যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে বাস্তবে প্রয়োগ করা যায়। লেনিন দীর্ঘদিন ধরে প্রাক্তন সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রস্তুতি নিতে গিয়ে তিনি মার্ক্সবাদের উপর ভিত্তি করে মার্ক্সবাদকে সময়োপযোগী এবং যুগোপযোগী করেছিলেন। সুতরাং মার্ক্সবাদের বেশ কিছু পরিবর্তন তাকে করতে হয়েছিল এবং লেনিনের যে গ্রন্থগুলো আমরা পাই, যেমন ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন, হোয়াট ইজ টু বি ডান, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাক, দ্য collapse of the Second International, left-wing communism and infantile disorder, এবং তার বেশ কিছু প্রবন্ধ বা থিসিস, সেইগুলোতে অনেক নতুন তত্ত্ব আমরা পেয়েছি মার্ক্সবাদের, যে তত্ত্বগুলো সাধারণত লেনিনবাদ বা লেনিনিজম নামে পরিচিত। এই যে লেনিনিজম বা লেনিনবাদ, এটা কি? এটা ব্যাখ্যা করতে গিয়ে স্ট্যালিন ফাউন্ডেশন অফ লেনিনিজম গ্রন্থে বলেছেন যে লেনিনিজম ইজ দ্য মার্ক্সিজম অফ দ্য এরা অফ ক্যাপিটালিজম অ্যান্ড প্রলেতারিয়ান রিভলিউশন। সাম্রাজ্যবাদের যুগে এবং প্রলেতারিয়ান যে বিপ্লব সম্পন্ন হচ্ছে সেই যুগের মার্ক্সবাদী হলো লেনিনবাদ। মার্ক্স এঙ্গেলস যে সময় তাদের তত্ত্ব রচনা করছেন সেই সময় পুঁজিবাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং পুঁজিবাদের, বিশেষ করে সামন্ততান্ত্রিক সমাজের পর পুঁজিবাদের যে একটা সংস্কারমুখী বা প্রগতিশীল ভূমিকা ছিল সেটা একেবারে কিন্তু শেষ হয়ে যায়নি। কিন্তু লেনিন যে সময় বিপ্লব করতে চলেছেন রাশিয়ায়, সেই সময় পুঁজিবাদের সর্বোচ্চ বিকাশ ঘটেছে এবং পুঁজিবাদের যে প্রগতিশীল বা সংস্কারমূলক যে ভূমিকা, সেই ভূমিকা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে, অর্থাৎ বিচ্যুতি ঘটেছে। তো সেই সময় লেনিন তার তত্ত্ব রচনা করছেন বা সেই সময় লেনিন বিপ্লব করছেন। সুতরাং মার্ক্সবাদের বিকাশে লেনিনের যে অবদান, সেই অবদান বহু দিক দিয়ে আলোচ্য বিষয়। আমি এই আলোচনায় মোটামুটি 10টা দিক ঠিক করেছি যেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই 10টি বিষয় আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এক এক করে এইগুলো আলোচনা করব। প্রথমেই বলতে হয় যে লেনিন হলেন মার্ক্সবাদের বাস্তব রূপকার, অর্থাৎ লেনিন মার্ক্সবাদের উপর ভিত্তি করে, এটা মনে রাখতে হবে যে মার্ক্সবাদ প্রকৃত যে মার্ক্সীয় তত্ত্ব, মার্ক্স এঙ্গেলসের যে দর্শন, সেই দর্শন থেকে লেনিন কখনো বিচ্যুত হননি। কিন্তু রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব করতে গিয়ে তিনি এর বেশ কিছু পরিবর্তন করতে, অর্থাৎ সেই তত্ত্বকে সময়োপযোগী করতে গিয়ে বা বিপ্লবের স্বার্থে, বিপ্লবকে সাফল্যমণ্ডিত করার স্বার্থে বেশ কিছু পরিবর্তন তিনি করেছিলেন। এবং অনেকেই বলেন যে লেনিনবাদ, অর্থাৎ লেনিনের যে তত্ত্ব,
সেই তত্ত্ব মার্ক্সবাদের থেকে অনেকটাই বিচ্যুতি ঘটিয়ে দিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তা নয়। আমরা যদি দেখি যে লেনিন বলছেন যে মার্ক্সের যে বিপ্লবীয় তত্ত্ব, সেই তত্ত্বকে সামনে রেখেই কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে হবে, না হলে কিন্তু কি বিপ্লব সাফল্যমণ্ডিত হবে না, উদ্দেশ্যহীন হয়ে পড়বে। আর বিপ্লবী যে তত্ত্ব, সেই তত্ত্বকে সামনে রেখে যদি এগোনো যায়, তাহলে কিন্তু কি না সর্বহারার যে সমাজতান্ত্রিক বিপ্লব, সেই বিপ্লব কিন্তু সাফল্যমণ্ডিত করবে, অবশ্যই সফলতা লাভ করবে। এটা লেনিন উপলব্ধি করেছিলেন এবং এর ভিত্তিতেই তিনি এগিয়েছিলেন, এবং অবশ্যই রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে দেখিয়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি সফল হয়েছিলেন। তিনি হোয়াট ইজ টু বি ডান গ্রন্থে পরিষ্কার বলছেন, উইদাউট রিভলিউশনারি থিওরি দেয়ার ক্যান বি নো রিভলিউশনারি মুভমেন্ট, অর্থাৎ একটা সুসংগঠিত বা সুসংবদ্ধ বিপ্লবী তত্ত্ব ছাড়া কখনোই বিপ্লবী আন্দোলন সম্ভব নয়। সুতরাং এখানে তিনি মার্ক্সবাদকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, মার্ক্সীয় তত্ত্বকে, মার্ক্স এঙ্গেলসের যে তত্ত্ব, যে দর্শন, সেই দর্শনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবে এগিয়েছেন। অর্থাৎ রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব করতে গিয়ে তিনি মার্ক্সীয় তত্ত্বের উপর ভিত্তি করে এগোন, তবে অবশ্যই তাকে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেন। অর্থাৎ তত্ত্বের যে গোঁড়ামি, সেই গোঁড়ামিতে তিনি কিন্তু আটকে থাকেননি। সেই গোঁড়ামি থেকে বেরিয়ে বাস্তব পরিস্থিতি যেটা ডিমান্ড করছে, বাস্তব পরিস্থিতি যেটা চাইছে, তার পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু এগিয়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবে লেনিনের অবদান বা লেনিনের সংযোজন। লেনিনও মনে করতেন যে বিপ্লব ছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত করতে না পারলে বিপ্লব সংগঠিত হলেও তাই স্থায়িত্ব লাভ করবে না, যেমন প্যারি কমিউনের ক্ষেত্রে হয়েছিল। এই জন্যে এই বিপ্লব সম্পর্কে তিনি বিস্তৃত আলোচনা করেছেন। বিপ্লবে কিভাবে সংগঠিত করা যায়, বিপ্লবকে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতে গেলে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলোর উপর তিনি অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। লেনিন সমাজতান্ত্রিক বিপ্লবের যে তত্ত্ব সৃষ্টি করেন, তা আমরা তিনটি দিক দিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বিপ্লবের বিষয়গত শর্তাবলী। দ্বিতীয় হচ্ছে বিপ্লব শান্তিপূর্ণ হবে না হিংসাত্মক হবে, এবং তৃতীয় হচ্ছে যে সমাজতান্ত্রিক বিপ্লবের আগে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রয়োজনীয়তা আছে কি নেই। প্রথম বলি বিপ্লবের বিষয়গত এবং বিষয়গত শর্তাবলী সম্পর্কে। বিপ্লবের বিষয়গত শর্তাবলী সম্পর্কে মার্ক্স এবং এঙ্গেলস আলোচনা করেছিলেন, কিন্তু তারা বিষয়গত শর্তাবলীর উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। বিষয়গত শর্তগুলি তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু লেনিন পরিষ্কার বললেন যে বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতে হলে, অর্থাৎ সর্বহারার বিপ্লবকে তার লক্ষ্যে পৌঁছাতে গেলে বিপ্লবের বিষয়গত এবং বিষয়গত এই দুটি শর্তগুলির উপরেই যথেষ্ট গুরুত্ব দিতে হবে, অর্থাৎ সমান গুরুত্ব দিতে হবে, নাহলে বিপ্লব সাফল্যমণ্ডিত করবে না। এ বিষয়ে তিনি দ্য কলাপস অফ দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল এবং লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার গ্রন্থ দুটিতে সবিস্তারে আলোচনা করেছেন। বিপ্লবের বিষয়গত শর্ত এবং বিপ্লবে কেন এগুলোর প্রয়োজনীয়তা, লেনিন এগুলো কিভাবে ব্যাখ্যা করেছেন, সে সম্পর্কে বিস্তারিতভাবে আমি এর আগের যে ভিডিওটা করেছিলাম মার্ক্সবাদ ও বিপ্লব, ওখানে আলোচনা করেছি। যদি কেউ ডিটেলসে জানতে চান তাহলে আমার ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটিতে এটা পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে, ওই জন্য এখানে সবিস্তারে এটা আলোচনা করছি না। নেক্সট হচ্ছে বিপ্লব হিংসাত্মক হবে না শান্তিপূর্ণ হবে। এ বিষয়ে লেনিনের পরিষ্কার বক্তব্য ছিল যে বিপ্লব শান্তিপূর্ণ হবে না হিংসাত্মক হবে, এটা নির্ধারণ করবে যে সময় বিপ্লব সম্পন্ন হচ্ছে
সেই সময়ের উপর। বিপ্লবে শান্তিপূর্ণ পরিস্থিতি যদি থাকে তাহলে তা শান্তিপূর্ণ পথই অবলম্বন করবে, আর এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে বিপ্লব করতে গিয়ে শান্তিপূর্ণ পথে করা যাচ্ছে না, তাহলে তখন অবশ্যই হিংসার আশ্রয় নিতেই হবে। লেনিন যখন প্রাক্তন সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে চলেছেন, সেই 1917 সালের ফেব্রুয়ারিতে যখন জারতন্ত্রের পতন ঘটে, সেখানে কি হলো না, অস্থায়ী একটা সরকার গঠিত হলো। সেই সরকারের নেতৃত্ব দিয়েছিল কিন্তু বুর্জোয়া। এই 1917 সালের ফেব্রুয়ারিতে যে বিপ্লব হলো, তারপর 1917 সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত লেনিন কিন্তু বারবার তার মত পরিবর্তন করেছেন। অর্থাৎ কখনো হিংসাত্মক পথ, আবার কখনো শান্তিপূর্ণ পথ, আবার কখনো হিংসাত্মক পথ, আবার কখনো শান্তিপূর্ণ পথ। এইভাবে যদি আমরা দেখি, তিনি 4 বার মত পরিবর্তন করেছেন এবং দ্রুততার সাথে। তার একমাত্র উদ্দেশ্য ছিল বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতে হবে। অর্থাৎ বিপ্লবের সফলতাই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং তিনি পরিষ্কার বলছেন যে যদি শ্রমিক শ্রেণীর উপর শাসক শ্রেণী নির্বিচারে অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে তখন বিপ্লব কিন্তু আর শান্তিপূর্ণ থাকবে না। শ্রমিকরা তাদের আত্মরক্ষার স্বার্থেই এবং সমাজতান্ত্রিক বিপ্লবকে সম্পন্ন করার স্বার্থেই কিন্তু হিংসার পথ অবলম্বন করবে। তবে তিনি এই কথা পরিষ্কার বলেছেন যে হিংসা মানে হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হলো সৃষ্টির মহোৎসব। সুতরাং আমরা যদি দেখি এই বিষয়টা, এই বিপ্লব শান্তিপূর্ণ হবে না বিপ্লব হিংসাশ্রয়ী হবে, তাহলে এক্ষেত্রে পরিষ্কার কথা বলতে হয় যে এই প্রশ্নটি লেনিনের কাছে ছিল সময়ের চাহিদা মতো। অর্থাৎ সময় কি ডিমান্ড করছে, সেই সময়ের পরিস্থিতি কি ডিমান্ড করছে, তাহলে সেই সময়ের পরিস্থিতির উপরেই নির্ভর করবে যে বিপ্লব শান্তিপূর্ণ হবে না বিপ্লব হিংসাশ্রয়ী হবে। নেক্সট হচ্ছে যে সর্বহারার যে সমাজতান্ত্রিক বিপ্লব, সেই বিপ্লব সম্পন্ন করার আগে বুর্জোয়া বিপ্লবের প্রয়োজনীয়তা আছে কি নেই। 1917 সালে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব বলা হয় এটাকে, 1917 সালের যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে কিন্তু আমরা যদি দেখি তাহলে সেখানে জারতন্ত্রের পতন হলো। জারতন্ত্রের পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু শ্রমিক শ্রেণী, এবং শ্রমিক শ্রেণীর সাথে বুর্জোয়া শ্রেণী কিন্তু এক হয়ে গেছিল এবং তাদের লক্ষ্য একটাই ছিল। বুর্জোয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণী দুই গোষ্ঠীরই তাদের লক্ষ্য ছিল কি না, যে কোনো উপায়ে জারের যে এই অত্যাচারী শাসন, সেই শাসন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। সুতরাং এই যে ফেব্রুয়ারি বিপ্লব হলো, এই ফেব্রুয়ারি বিপ্লবে কিন্তু বুর্জোয়াদের সাথে আপোষ করেছিল শ্রমিক শ্রেণী, এবং শ্রমিক শ্রেণী আপোষ করার পর কিন্তু জারদের পতন সম্ভব হয়েছিল। তাহলে ফেব্রুয়ারি যে বিপ্লব, সেই বিপ্লবে আমরা দেখলাম যে শ্রমিক শ্রেণী প্রধান ভূমিকা গ্রহণ করলো। শ্রমিক শ্রেণী জারদের অত্যাচারের ক্ষেত্রে সশস্ত্র সংগ্রামে তারা লিপ্ত হলো। অর্থাৎ শ্রমিক শ্রেণী অস্ত্র ধারণ করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পতন ঘটায় এবং জারকে পদত্যাগ করতে বাধ্য করে। কিন্তু দেখা গেল যে এরপর যে সরকার গঠিত হলো, যেটাকে বলা হয় অস্থায়ী সরকার, সেই অস্থায়ী সরকার কিন্তু কাদের নেতৃত্বে গঠিত হলো? বুর্জোয়াদের নেতৃত্বে। তো এই সময় লেনিন ভেবেছিলেন বা শ্রমিক শ্রেণীও ভেবেছিলেন যে বুর্জোয়ার যে অস্থায়ী সরকার, সেই অস্থায়ী সরকার এমন একটা ভূমিকা নেবে যে পরবর্তী ক্ষেত্রে যাতে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। কিন্তু সেটা হলো না। অর্থাৎ বুর্জোয়ারা সেই সময় কি চাইলেন না, বুর্জোয়াতন্ত্র অর্থাৎ পুঁজিবাদী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটাকে আবার জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চাইলেন। তখন লেনিন এপ্রিল 30 ঘোষণা করলেন যে এই অস্থায়ী সরকারের পতন ঘটাতে হবে এবং অস্থায়ী সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করতে হবে। অস্থায়ী সরকারের বিরুদ্ধে অবশ্যই সংগ্রামে যেতে হবে। এই সময় পেত্রোগ্রাদ যে সোভিয়েত, সেই সোভিয়েতে কিন্তু শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কিন্তু
পরিচালিত হচ্ছে, অর্থাৎ পেত্রোগ্রাদ সোভিয়েত পরিচালিত হচ্ছে কাদের দ্বারা? তখন শ্রমিক শ্রেণীর দ্বারা। অবশ্যই শ্রমিক শ্রেণীদের মধ্যে তখন মেনসেভিক যারা, সেই মেনসেভিকদের সেখানে গরিষ্ঠতা ছিল এবং মেনসেভিকদের দ্বারা পরিচালিত হচ্ছিল। কিন্তু আর এই মেনসেভিকদের কি হচ্ছিল না, মেনসেভিকরা বুর্জুয়াদের সাথে একটা আপোষমূলক অবস্থান নিয়ে চলছিল। তাহলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যখন দেখা গেল মেনসেভিকদেরও যখন মোহভঙ্গ হলো, যে না, অস্থায়ী সরকার যে গঠিত হলো, এরা তো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে না, অর্থাৎ তারা চাইছিলেন সমাজতান্ত্রিক একটা সমাজ কাঠামো প্রতিষ্ঠা করতে, সেটা তো হচ্ছে না। তখন তাদেরও মোহভঙ্গ হলো। আর এই সময়ে লেনিন তার এপ্রিল থিসিস ঘোষণা করলেন এবং এপ্রিল থিসিসে পরিষ্কার ঘোষণা করলেন যে এই যে অস্থায়ী সরকার, এই অস্থায়ী সরকারের পতন ঘটাতে হবে। সুতরাং এমন একটা পরিস্থিতি হলো যে অস্থায়ী সরকারের পক্ষে জনগণের অতটা আর সমর্থন নেই, টোটাল সমর্থনটা এসে গেছে কিন্তু শ্রমিক শ্রেণীর পক্ষে। অর্থাৎ মেনসেভিক এবং বলসেভিক এরা যারা নেতৃত্ব দিচ্ছিলেন শ্রমিক শ্রেণীর, ঠিক দুটো ধারায়। তো পরবর্তী ক্ষেত্রে মেনসেভিক এবং বলসেভিক বলতে কি বোঝায় সেটা একটা ছোট্ট ভিডিও করে বুঝিয়ে দেবো। এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি ঢুকছি না এই ভেতরটাতে। তো যে লেনিন কি হলো, এই সময় এপ্রিল থিসিস ঘোষণা করলেন এবং এপ্রিল থিসিসে পরিষ্কার ঘোষণা করলেন কি না, অবশ্যই কি করতে হবে না, এই অস্থায়ী সরকারের পতন ঘটাতে হবে। তাহলে অস্থায়ী সরকারের প্রতি জনসমর্থন নেই আর প্রকৃত ক্ষমতা চলে এসছে পেত্রোগ্রাদ সোভিয়েতের হাতে। তাহলে এই সময় দুটো সরকার কাজ করছে, একদিকে হচ্ছে অস্থায়ী সরকার, তারা হচ্ছে আইনগত সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর একদিকে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে গেল পেত্রোগ্রাদ সোভিয়েত। তাহলে এই পরিস্থিতিটাকে লেনিন বলছেন ডুয়েল পাওয়ার। এই ডুয়েল পাওয়ার যখন দেখা গেল যে জনসমর্থন নেই অস্থায়ী সরকারের প্রতি, তখন লেনিন আহ্বান করলেন অস্থায়ী সরকারকে যে সমস্ত ক্ষমতা এই বলসেভিকদের হাতে তুলে দিতে। কেন, এই ইতিমধ্যে আমরা যদি দেখি যে পেত্রোগ্রাদ যে সোভিয়েত, সেই সোভিয়েতে কিন্তু বলসেভিকরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছিল, অর্থাৎ তাদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়ে গেছিল। তাহলে বলসেভিকদের হাতে তুলে দিতে, কিন্তু বলসেভিকদের হাতে ক্ষমতা অস্থায়ী সরকার তো তুলে দিলই না, উল্টে কি করলো না, অস্থায়ী সরকার আবার প্রতি বিপ্লবে গেল। প্রতি বিপ্লবে মানে কি, আবার যে জার তন্ত্র ছিল সেই জারদের সাথে আবার আপোষ করে সেই জার তন্ত্রকে ফিরিয়ে আনতে চাইলেন। লেনিন এই সময় খুব দ্রুততার সাথে তার সিদ্ধান্ত পরিবর্তন করে পার্টিকে নির্দেশ দিলেন, বলসেভিক পার্টিকে, যে দ্রুত কি করতে হবে না, দ্রুত এই সংগ্রামে যেতে হবে। অস্থায়ী সরকারকে যে কোনো উপায়ে খুব দ্রুততার সাথে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে শ্রমিক শ্রেণীর সরকার অর্থাৎ সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সুতরাং এই সময় দেখা গেল যে অবশ্যই কি না, অস্থায়ী সরকারকে সরিয়ে দিয়ে অক্টোবরে যেটা হলো, নভেম্বরে হয়ে গেছিলো এই বিপ্লবটা। তাহলে এই বিপ্লবে কি হলো না, অস্থায়ী সরকারকে সরিয়ে দিয়ে, এটা কিন্তু সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে হয়েছিল, অস্থায়ী সরকারকে সরিয়ে দিয়ে শ্রমিক শ্রেণী ক্ষমতায় অবতীর্ণ হলো, অর্থাৎ সরবরাহের একনায়কত্ব প্রতিষ্ঠা হলো, সমাজতান্ত্রিক শাসন কাঠামো প্রতিষ্ঠা হলো। তাহলে মূল কথাটা হচ্ছে যে বিপ্লবে এই বুর্জুয়াদের প্রয়োজনীয়তা ছিল কি না, লেনিন বা বলসেভিক বা মেনসেভিক সবার একটাই মতামত ছিল সেই মুহূর্তে, যে এই যে অস্থায়ী সরকার বুর্জুয়াদের নেতৃত্বে, এটা সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্ব শর্ত ছিল, অর্থাৎ পূর্ব শর্ত হিসাবে কাজ করেছে। এটা ছিল প্রাক মুহূর্ত, এইটার প্রয়োজন ছিল এই কারণেই ছিল কেন, তখন জারদেরকে শাসন ক্ষমতা থেকে সরানোর জন্য এর অন্য কোনো বিকল্প ছিল না, এবং এটাই স্থির ছিল যে শ্রমিক শ্রেণী মনস্থির করে ফেলেছিল যে এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে, এই পথে এগোলে অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবেই হবে। এবং লেনিনের এই যে দার্শনিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কিন্তু কোনো ভুল ছিল না। এই জন্য লেনিন পরবর্তী ক্ষেত্রে যখন বিভিন্ন, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর অনেক শাসনে ছিল, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের অধীনে ছিল, সেই অধীনগুলো যখন জাতীয় মুক্তি আন্দোলন গড়ে তুলছেন, তখনও লেনিন কিন্তু বলছেন যে বুর্জুয়াদের সাথে আপোষ করা যেতে পারে। এবং রাশিয়ার যে পার্লামেন্ট, সেই দুমাতে অংশগ্রহণের ব্যাপারেও লেনিন কিন্তু মত দিয়েছিলেন যে সেখানেও অংশগ্রহণ করতে পারে এবং শ্রমিক শ্রেণী তাদের নিজেদের মতাদর্শ সেটা জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে পারে পার্লামেন্টের মাধ্যমে। সুতরাং লেনিনের কাছে বুর্জুয়া যে গণতন্ত্রের প্রয়োজনীয়তা আছে কি নেই, সময় তাগিদের উপর অবশ্যই রাশিয়ার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে সেই মুহূর্তে সেটা ছিল, এবং বিশ্বের বিভিন্ন জায়গায়
যদি সেরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে হ্যাঁ অবশ্যই যে শাসন অত্যাচারী যে শাসন ব্যবস্থা চলছে সেই শাসন ব্যবস্থাটাকে সরানোর প্রয়োজনে যদি বুর্জোয়াদের সাপোর্ট নিতে হয় তাহলে নেওয়া যেতে পারে, এটাই কিন্তু লেনিন পরিষ্কার করে দিয়েছিলেন। সুতরাং এটা কিন্তু লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু এইটা প্রাক মুহূর্ত বা পূর্ব শর্ত হিসাবে কাজ করবে এই বুর্জোয়াদের সাথে আপোষটা। তৃতীয় নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন। সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের যে তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে এক কথায় অনবদ্য, এবং অনেকেই বলেছেন, সেবাইন বলেছেন যে মার্ক্সবাদের যে বিকাশ, সেই বিকাশে লেনিনের সর্বশ্রেষ্ঠ অবদান হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। তবে শ্রেষ্ঠ না হলেও এটা বলা যেতে পারে যে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হলো এই সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। কেন এটা নিয়ে তিনি প্রচুর পড়াশোনা করেছিলেন, অনেক দিন ধরে গবেষণা করেছিলেন, প্রচুর খেটেছিলেন, এবং প্রচুর খাটাখাটির পর 1916 সালে তিনি তার বই প্রকাশ করেন, দ্য ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থটি। সাম্রাজ্যবাদ সম্পর্কে মার্কস এবং এঙ্গেলস যে আলোচনা করেননি তা ঠিক নয়। মার্কস এবং এঙ্গেলস যথাক্রমে দাস ক্যাপিটাল এবং অ্যান্টি টুরিং এই দুটি গ্রন্থেই কিন্তু আলোচনা করেছিলেন। তবে তাদের যে আলোচ্য বিষয় ছিল, সেই বিষয়টা অবশ্যই হতে হবে যে পুঁজিবাদ তখন সেই পর্যায়ে যায়নি একেবারে। লেনিনের যখন সাম্রাজ্যবাদী প্রাক্তন সোভিয়েতরা যখন আন্দোলন করতে চলেছেন, তখন কিন্তু যে অবস্থায় পুঁজিবাদকে দেখা যাচ্ছে, পুঁজিবাদকে কিন্তু মার্কস এঙ্গেলস যখন এই দাস ক্যাপিটাল বা অ্যান্টি টুরিং লিখছেন, তখন কিন্তু সেই অবস্থায় কিন্তু পুঁজিবাদ ছিল না। সুতরাং কি, তবে মার্কস এবং এঙ্গেলস এই যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদটা শুধু একটা রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে কিন্তু আবদ্ধ রাখেননি। তারাও কিন্তু সাম্রাজ্যবাদের যে একটা অর্থনৈতিক ভিত্তি আছে, এইটার প্রতি কিন্তু প্রথম ইঙ্গিত করেছিলেন মার্কস এবং এঙ্গেলস। অর্থাৎ সাম্রাজ্য বলতে সাধারণভাবে বলতে কি বোঝায় না, সাম্রাজ্য বলতে সাধারণভাবে আমরা বুঝি যে কোনো একটা অনগ্রসর রাষ্ট্রের উপর একটা উন্নতশীল রাষ্ট্রের রাজনৈতিক সম্প্রসারণ, এটাই সাধারণত সাম্রাজ্যবাদের সংজ্ঞা। বিশেষ করে পুঁজিবাদী বা বুর্জোয়া সংজ্ঞা হচ্ছে এটাই, এবং এটাই প্রচলিত সংজ্ঞা হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু মার্কস এঙ্গেলসই প্রথম বললেন যে সাম্রাজ্যবাদকে নিছক একটি এই রাজনৈতিক পরিসরে আবদ্ধ রাখলে বা এই দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না। কেন সাম্রাজ্যবাদ হচ্ছে কি না, সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের অর্থনৈতিক সম্প্রসারণের রাজনৈতিক অভিব্যক্তি, যেটা প্রকাশ পায় কিসের মাধ্যমে না, একটা অনগ্রসর রাষ্ট্রের উপর একটা উন্নতিশীল বা শিল্পোন্নত রাষ্ট্রের আধিপত্য বিস্তারের মাধ্যমে। অর্থাৎ এই যে অর্থনৈতিক ভিত্তিটার কথা প্রথম মার্কস এঙ্গেলস বললেন, এটাকে লেনিন কিন্তু আরও সমৃদ্ধ করলেন, এবং সমৃদ্ধ করে তিনি দুটো কথা পরিষ্কার বললেন যে সাম্রাজ্যবাদ যে শুধু অর্থনৈতিক সম্প্রসারণের রাজনৈতিক অভিব্যক্তি তাই নয়, সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বশেষ পর্যায়ে। অর্থাৎ পুঁজিবাদের এতদিন সংস্কারমুখী যে প্রগতিশীল ভূমিকা ছিল সেটা শেষ হয়ে গেছে, এবং এই শেষ পর্যায়ে পৌঁছেছে এসে, যেখানে পররাজ্য আগ্রাসী অর্থনৈতিক আধিপত্য বিস্তার এইগুলো শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন পুঁজিবাদের মধ্যে, যেটাকে আমরা সাম্রাজ্যবাদ বলছি। আর দ্বিতীয়টা কি না, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ যে এই পর্যায়ে গেছে, এই পর্যায়ে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবের একটা ভালো সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার একটা ভালো প্রেক্ষিত কিন্তু তৈরি হয়েছে। এই দুটো জিনিসকে কিন্তু লেনিন নিয়ে আসলেন, এবং এই দুটো জিনিসকে তিনি নিয়ে আসলেন তার বিখ্যাত গ্রন্থ 1916 সালে, যেটা আগে বললাম যে 1916 সালে প্রকাশিত হয়েছিল, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে। এবং এখানে তিনি পরিষ্কার বললেন যে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বশেষ পর্যায়, এবং এর তিনটি চারিত্রিক বৈশিষ্ট্যকে তিনি তুলে ধরলেন। এই তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য কি না, এই তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো যে সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ হলো ক্ষয়িষ্ণু এবং পরগাছা পুঁজিবাদ, এবং সাম্রাজ্যবাদ হলো মুমূর্ষু পুঁজিবাদ। অর্থাৎ সাম্রাজ্যবাদ
সাম্রাজ্যবাদ হচ্ছে কি না একচেটিয়া পুঁজিবাদ, অর্থাৎ মনোপলি স্টেজ অফ ক্যাপিটালিজম। অর্থাৎ এই টাইমে কি হয়েছে না বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো, যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেই কোম্পানিগুলো কি করছে না বিভিন্ন তারা নিজেদের মধ্যে কার্টেল কোথাও ট্রাস্ট গঠন করে ছোট ছোট যে পুঁজিপতি ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে বাজার থেকে সরিয়ে তারা এমন একটা একচেটিয়া বাজার সৃষ্টি করেছে, বা প্রত্যেক রাষ্ট্রের বিশেষ করে প্রত্যেক রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতাটাই প্রায় নিজেদের হাতে নিয়ে নিয়েছে। অর্থাৎ আর্থিক যে নিয়ন্ত্রণ ক্ষমতা রাষ্ট্রের, সেই নিয়ন্ত্রণ ক্ষমতাটাই চলে গেছে এদের হাতে। কিন্তু আর্থিক নিয়ন্ত্রণ ক্ষমতাটা গেল, রাষ্ট্রীয় ক্ষমতা তো যায়নি তাদের হাতে। রাষ্ট্রীয় ক্ষমতাটা পুঁজিবাদের হাতে, পুঁজিবাদপতিদের হাতেই আছে। তাহলে এই পুঁজিপতিদের হাতে যেহেতু রাষ্ট্র ক্ষমতাটা আছে, এবং এই যে একচেটিয়া যারা পুঁজিবাদী, সেই পুঁজিবাদীরা যারা যেহেতু সব নিয়ন্ত্রণ করছে, এর ফলে কি হচ্ছে না লেনিন বলছেন যে এই যে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পুঁজিবাদীরা যারা একচেটিয়া কায়েম করেছে তারা কিন্তু আর নিজেদের অবস্থানে নেই। ঠিক আছে, তারা কি হচ্ছে একটা পরগাছাতে পরিণত হয়েছে, অর্থাৎ প্যারাসাইটিক ক্যাপিটালিজমে পরিণত হয়েছে। এবং প্যারাসাইটিক ক্যাপিটালিজম থেকে কী হচ্ছে, অর্থাৎ পুঁজিবাদ আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। পুঁজিবাদের মানুষকে যেগুলো আকৃষ্ট করেছিল, তাদের সংস্কারমুখী, তাদের প্রগতিশীল যে ভূমিকা, সেই ক্ষমতা থেকে তারা সরে গেছে। ফলে কি হচ্ছে না ক্ষয়িষ্ণু আকার মানে ক্ষয়িষ্ণু রূপ, অর্থাৎ ডিকেইং ক্যাপিটালিজম লেনিন বলছেন, এটা ডিকেইং ক্যাপিটালিজম, অর্থাৎ ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে। এবং ক্ষয়িষ্ণু হতে হতে এমন হয়েছে নিজেদের মধ্যেই তারা সংগ্রামে লিপ্ত, কে কত বাজার দখল করবে, কে কতগুলো রাষ্ট্র নিজেদের অধীনে নিয়ে আসতে পারবে। এবার নিজেদের মধ্যে অবাধ প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং অবাধ প্রতিযোগিতা শুরু হওয়ার ফলে এটা হচ্ছে তাদের এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে কি হবে না নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত হয়ে একেবারে মৃতপ্রায় পুঁজিবাদে পরিণত হয়েছে, অর্থাৎ মরিবান্ড ক্যাপিটালিজমকে লেনিন বলছেন। তো এইভাবে কি হচ্ছে না এইভাবে লেনিন কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা করলেন যে সাম্রাজ্যবাদ কিভাবে এই যে সাম্রাজ্যবাদ যে স্টেজটাকে আমরা দেখছি ইম্পারিয়ালিজম, সেই ইম্পারিয়ালিজম কিভাবে পুঁজিবাদের শেষ পর্যায়ে, এবং এই পর্যায়ে কিভাবে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা যেতে পারে, অর্থাৎ এটাই হচ্ছে মোক্ষম সময়। এই সময়ে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবকে সম্পন্ন করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে লেনিনের যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ তত্ত্ব, বিশেষ করে তার যে বইটা দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থটা তো গবেষণামূলক গ্রন্থ এবং প্রচুর তথ্য আছে এ সম্পর্কে। তো এই সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও আমি দিয়েছি, লেনিন এবং সাম্রাজ্যবাদ। যদি কারোর আগ্রহ থাকে এই সম্পর্কে বিস্তারিত জানার, তাহলে সেখানে সেই ভিডিওটা দেখতে পারেন। দেখলে কিন্তু লেনিনের সাম্রাজ্যবাদ সম্পর্কে যে ধারণা এবং সমাজতান্ত্রিক বিপ্লবের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্কটা কি, সেটা কিন্তু পরিষ্কার হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পার্টি সম্পর্কে লেনিনের ধারণা। অর্থাৎ পার্টি সম্পর্কে লেনিনের বিশেষ করে দুটি গ্রন্থ থেকে আমরা পাই পার্টি সম্পর্কে তার মতামত, গুরুত্বপূর্ণ মতামতগুলো বা তত্ত্ব বলতে পারি আমরা। সেই গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আমরা পাই, সেটা হচ্ছে হোয়াট ইজ টু বি ডান এবং ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাক। এখানে তিনি পরিষ্কার বলছেন যে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে গেলে পার্টি অপরিহার্য। পার্টি নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণীকে, শ্রমিক শ্রেণীকে সংঘবদ্ধ করবে, অর্থাৎ সর্বহারা শ্রেণীকে সংঘবদ্ধ করবে পার্টি, এবং সেই পার্টি সংঘবদ্ধ করে তবেই কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবে অগ্রসর হবে। এবং সংঘবদ্ধ করতে পারলে পার্টির যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে কী হবে, পার্টিকে সংঘবদ্ধ করতে পারলে তারপরেই কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবে যদি যাওয়া যায়, তবেই কিন্তু কী হবে না সমাজতান্ত্রিক বিপ্লব সুসম্পন্নভাবে সম্পন্ন হবে। অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লবে পার্টির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেইটাকে কিন্তু তিনি তুলে ধরলেন, এবং পার্টির ধারণাও সেইভাবে কিন্তু নিয়ে আসলেন লেনিন। তো এই যে পার্টি সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। পার্টিকে তিনি বলছেন যে শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী, অর্থাৎ শ্রমিক শ্রেণীকে সংঘবদ্ধ করবে, শ্রমিক শ্রেণীকে সংঘবদ্ধ করে শ্রমিক বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ করবে। অর্থাৎ পার্টির যারা নেতৃত্ব দেবেন তাদের মধ্যে শ্রমিক শ্রেণীর যে আদর্শ, অর্থাৎ বিপ্লবের যে আদর্শ, সেই বিপ্লবের আদর্শ তাদের মধ্যে থাকতে হবে। এই বিপ্লবের আদর্শ তারা পার্টির মধ্যে সঞ্চারিত করবেন, এই শ্রমিক শ্রেণীর মধ্যে সঞ্চারিত করবেন, এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সঞ্চারিত করে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। শুধু তাই নয়, পার্টি শুধু শ্রমিক শ্রেণী নয়,
শ্রমিক শ্রেণীর বাইরেও যেসব শোষিত শ্রেণী আছে সেই শ্রেণীগুলোকেও কিন্তু সংগঠিত করবেন। সুতরাং পার্টি এখানে একটা অগ্রণী বাহিনী হিসেবে ভূমিকা পালন করবেন। বুর্জুয়াদের বিরুদ্ধে পার্টি সংগ্রামে নেতৃত্ব দেবে। আর পার্টি হচ্ছে শ্রমিক শ্রেণীর মধ্যে কি না নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, অর্থাৎ লেনিন যাকে বলছেন সেনাপতি মণ্ডলী। পার্টি বিপ্লবী তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অবহিত হবেন এবং সম্পূর্ণ অবহিত হয়ে কী করবেন না পার্টির মধ্যে সেই বিপ্লবী আদর্শকে সঞ্চারিত করবেন। পার্টিতে কারা থাকবেন না শ্রমিক শ্রেণীর মধ্য থেকেই পার্টিতে থাকবেন। কিন্তু শ্রমিক শ্রেণীর মধ্যে যারা সৎ, সাহসী, দক্ষ এবং আত্মত্যাগে যারা প্রস্তুত তারাই কিন্তু পার্টিতে থাকবে। এরাই কিন্তু পার্টিকে নেতৃত্ব দেবে এবং এদের উপর ভর করেই কিন্তু কি না পার্টি এগিয়ে যাবে। শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হবে, অন্যান্য শোষিত শ্রেণী এই পার্টিকে কেন্দ্র করেই কিন্তু সংঘবদ্ধ হবে। সুতরাং পার্টির অগ্রণী বাহিনী হিসাবে এটা একটা বিশাল ভূমিকা, যে সর্বহারা শ্রেণীকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যবদ্ধ করে সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে নিয়ে যাওয়া এবং সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা। পার্টি শুধু অগ্রণী বাহিনী হিসাবে কাজ করবে তাই নয়, পার্টিকে একটা সংঘবদ্ধ অগ্রণী বাহিনী হতে হবে। কেন এই যে আন্দোলন, সমাজতান্ত্রিক যখন আন্দোলনটা হবে সেই টাইমে কি পার্টিকে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হবে, অনেক অত্যাচার অবিচার সহ্য করতে হবে। কিন্তু পার্টির যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এমনভাবে বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হবেন এবং শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করবেন যে কোনোভাবেই কোনো প্ররোচনায় কোনো প্রলোভনে যাতে তারা এই পার্টির আদর্শ থেকে বিচ্যুত না হন। তাদের একটা মাত্র লক্ষ্য হবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, সমাজতান্ত্রিক বিপ্লবকে সম্পন্ন করা। অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত, সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করা না পর্যন্ত পার্টি কিন্তু কি না পার্টি কখনোই কিন্তু থেমে থাকবে না। অর্থাৎ পার্টিকে এমনভাবে সুসংগঠিতভাবে গঠন করতে হবে যাতে একদম কি না কোনোভাবেই কোনো প্রলোভনে কোনো প্ররোচনায় তারা যেন পা না দেন এবং কোনোভাবেই যাতে এই আদর্শ থেকে, এই বিপ্লবী যে আদর্শ সেই আদর্শ থেকে বিচ্যুত না হন। এবং পার্টিকে এমনভাবে সংগঠিত করতে হবে যে একবারে ক্ষুদ্রতম যে ইউনিট পার্টির, সেই ইউনিট থেকে একদম উপরতলা পর্যন্ত, সেই উপরতলা পর্যন্ত একেবারে একটা কি থাকবে না অবশ্যই নিয়ম শৃঙ্খলায় বাঁধা থাকবে। অর্থাৎ শৃঙ্খলাবোধ এইটা কিন্তু পার্টিকে মেনে চলতেই হবে। পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আর পার্টির মধ্যে কি গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি মেনে চলা হবে। গণতান্ত্রিক কেন্দ্রিকতাটা কি না যখন কোনো সিদ্ধান্ত না হচ্ছে তখন পার্টির প্রতিটা সদস্য তাদের মতামত জানাতে পারবে। একদম ক্ষুদ্র ইউনিট থেকে, ক্ষুদ্রতম যে ইউনিট সেই ইউনিট থেকে একদম সর্বোচ্চ ইউনিট পর্যন্ত সবাই তাদের মতামত জানাবে। সেই মতামত জানানোর ভিত্তিতে কি হবে না সেই কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে কিন্তু গৃহীত হবে। তারপর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে যখন সেই সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল সেইটাকে কিন্তু কেউ আর অস্বীকার করতে পারবে না। এই শৃঙ্খলাটা বজায় রাখতেই হবে। এটা হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। অর্থাৎ কোনো সিদ্ধান্ত না হলো গণতান্ত্রিকভাবে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, কিন্তু যখন একবার সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারপর কিন্তু এটাকে আর কোনোভাবেই ভায়োলেট করা যাবে না। অর্থাৎ পার্টির প্রতিটি সদস্য এটা কিন্তু মানতে বাধ্য, প্রতিটি সদস্য কিন্তু তখন এটা মেনে চলতে বাধ্য। এটাকে কেউ কিন্তু আর অস্বীকার করতে পারবে না। এটাই হচ্ছে কেন্দ্রিকতা। অর্থাৎ তখন একদম উচ্চতম ইউনিট থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, এই সিদ্ধান্তটা নেওয়া হলো অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম ইউনিট থেকে উচ্চতম ইউনিটে সবার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। তারপরে একেবারে উচ্চতম যে ইউনিট যেটাকে আমরা পলিট ব্যুরো বলি, সেখান থেকে যখন এবারে সিদ্ধান্তটা ঘোষণা করা হচ্ছে তখন কিন্তু সেইটা কিন্তু সবাইকে মানতেই হবে। পার্টিকে শ্রমিক শ্রেণীর সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ সমাজতান্ত্রিক যে বিপ্লব, অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব যখন চলাকালীন সেই সময়ে এটা তো শুধু শ্রমিক শ্রেণীর নেতৃত্ব হয় না, এখানে আরও বিভিন্ন ধারায় বিপ্লবগুলো পরিচালিত হয়। সর্বহারা বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব, যেমন শ্রমিক শ্রেণী আছে তেমনি কৃষক শ্রেণী আছে, তারপরে শিক্ষক সংগঠন আছে, মহিলা সমিতি আছে, যুব সমিতি আছে, এরকম বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধারায় এটা প্রবাহিত হয় আন্দোলনটা। তাহলে পার্টির কাজ হবে কি এই সমস্ত যে ধারাগুলো
এই ধারাগুলোকে এক ছত্রে ধরে রাখা, অর্থাৎ তাদের মধ্যে একটা ঐক্য বজায় রাখা, এই সবগুলোকে নিয়ন্ত্রণ করা। এই সবগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, বিভিন্ন ধারা যদি বিভিন্ন দিকে যায়, তাহলে কিন্তু কোনো রকম শৃঙ্খলা থাকবে না বিপ্লবের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গেলে পার্টিকে কিন্তু এইটা ভালোভাবে নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ বিভিন্ন ধারায় বিভিন্ন চ্যানেলে যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলোকে একীভূত করতে হবে, একত্রিত করতে হবে, নাহলে কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং পার্টি হবে শ্রমিক শ্রেণীর সর্বোচ্চ নেতৃত্ব, যে নেতৃত্বের ছত্রছায়ায় বিভিন্ন ধারার যে আন্দোলন, সেই আন্দোলনগুলো কিন্তু থাকবে। সর্বশেষ সেই সিদ্ধান্তটা কিন্তু পার্টিকেই নিতে হবে, অর্থাৎ কীভাবে চলবে না চলবে আন্দোলনগুলো, কোনটা কিভাবে চলা উচিত, কোন ধারায় চলা উচিত, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, সেগুলো কিন্তু পার্টি নেবে। পার্টি সব কিছু নিয়ন্ত্রণ করবে। আজকের ভিডিওতে 4টি পয়েন্ট আমি আলোচনা করলাম। পরের এটা পার্ট 1 হিসাবে দেওয়া হবে, এবং পরের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি পার্ট 2 বলে একটা ভিডিও করব, সেই ভিডিওতে দিয়ে দেবো। তো কেন একটাতে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সুতরাং আজকে এই পর্যন্তই থাক। আর চ্যানেলটা অতি অবশ্যই অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।